হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি। পর্ব 18। সুলেমান একবার একচোখা লোকের দিকে দেখল, দ্বিতীয়বার সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, উনি এমনভাবে আপনাকে দেখছিল যেন ওনার মেয়ের জন্য আপনাকে পছন্দ হয়েছে। অদ্ভুত লোক, অদ্ভুত কর্মকাণ্ড যারা করে বেড়ায় তাদের চলাচল তো অদ্ভুতই হবে। অদ্ভুত কর্মকাণ্ড মানে? সুলেমান কিঞ্চিত অবাক চোখে জিজ্ঞেস করল। সেসব জেনে তোর লাভ কি? বাদ দে। বদরু, হাবলু, লাল মিয়া ওরা কোথায়? ওরা সে সকালে খেতে আসছে, কাজ করছে। আমি ভেজা পোশাক বদলে আসছি বলে সুফিয়ান ঘরের ভেতরে প্রবেশ করে। সুলেমান রাঙার কাছে দাঁড়িয়ে আছে, একটু পর পর ঘাড় উঁচু করে ক্ষেতের দিকে দেখছে। বাবলু, হাবলু, বদরু, হাবলু, লাল মিয়া কাজ করছে। সুলেমান ক্ষেতের দিকে গেল, আইলের উপর দাঁড়িয়ে লুঙ্গিটা ভাঁজ করতে করতে ওদের তিনজনের উদ্দেশ্যে বলল, তোরা এদিকে আয়, কথা আছে। বদরুর হাতে বীজ, হাবলুর হাতে কোদাল, লাল মিয়ার হাতে জলের কলসি রেখে সুলেমানের কাছে উপস্থিত হয়। বদরু, হাবলুও আসলো। লাল মিয়া লুঙ্গি কাছা দিতে দিতে বলল, তোরা যে কাজটা দিয়েছি পারছো সম্পন্ন করতে। সুলেমান নত চোখে বলল, সুফিয়ান আমাদের ভালো পথে আনতে চাইছে, চুরি ডাকাতি ছেড়ে হালাল কাজে উৎসাহিত করছে। উনি তো খারাপ কিছু করছে না, তাহলে ওনাকে শুধু শুধু মারার দরকার কি? লাল মিয়া ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, ধুর, কিসের ভালো কাজ? এসব ক্ষেত কামারে কাজ করে কয় টাকা পায়? এতদিন চুরি করলে মেলা টাকা আয় করতে পারতাম। উনি আমাদের ভয় দেখায় রাখছে, একদিন এদিক সেদিক করলে জমিদারের কাছে বিচার দেবে, তার আগে ওনার বিচার আমরা করে ফেলি, চল। বদরু আপত্তি কণ্ঠে বলল, দেখ, উনি তো আমাদের সাথে খারাপ কিছু করছে না, শুধু শুধু ওনাকে মারবি কেন? দরকার হয় আমরা তাকে বলি আমরা আর কৃষিকাজ করব না। লাল মিয়া বলল, তোর কি মনে হয় তুই এত সহজে ওনার কাছ থেকে পার পাবি? উনি এত সহজে আমাদের ছাড়বে না। আমাদের ব্যবহার করেছে, তোরা এখনও এসব বুঝলি না? হাবলু বলল, আমারও এটাই মনে হয়, উনি আমাদের ব্যবহার করেছে, আমাদের দিয়ে ওনারা কাজ হাসিল করেছে। এখন যদি আমরা বলি আপনার কাজ করব না, তবে উনি জমিদার বাবুর কাছে নালিশ করবে। জমিদারের ছেলেরা আমাদের কী হাল করবে তা উপরওয়ালাই ভালো জানে। লাল মিয়া পানের পিক খেতে ফেলে বলল, জমিদারের ছেলেরা আমাদের ধরতে পারলে আস্ত রাখবে না, আর ওই সুফিয়ানকে বিশ্বাস নেই, আমাদের কথা যখন তখন বলে দিতে পারে। সে বলে দেওয়ার আগেই আমরা ওর জানটা কেড়ে নিই, ব্যাস, আর কোনো ঝুঁকি থাকবে না। সুলেমান বড্ড দ্বিধায় পড়ল, গম্ভীর মুখে বলল, আমার মনটা সায় দিচ্ছে না। সুফিয়ান বড্ড চালাক আছে, মনে হয় না এত সহজে কিছু করা যাবে। শোন, কোনো কাজই সহজ না, ঝুঁকি জীবনে নিতেই হয়, অন্তত ভালো থাকার জন্য। লাল মিয়া বলল, কাউকে জানে মেরা ফেলা একটা ভালো কাজ হলো? সুলেমান কথাটা বলতে ঝড়ের গতিতে এসে লাল মিয়া ওর কলার চেপে ধরল, বলল, তুই কাজটা করবি কিনা বল, ভেবে দেখ। চুরি ডাকাতি করে কত টাকা আয় করতাম, আর এখন? সুলেমান বলল, কিন্তু এই কাজ কীভাবে করব? বদরু ফিসফিস করে বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। সুলেমানের দাড়ি বড় হয়েছে বলবি, তুই একটা পাত্রে জল নিয়ে তার মুখের সামনে তার মুখখানা নিজেকে দেখতে বলবি, আপনার শৌর্য দরকার, এ বলে তাকে মাটিতে বসতে বলবি। তুই দাড়ি কামানোর কথা বলে ছুরিটা যখন গলার কাছে নিবি, তখনই এক টানে তার গলাটা কেটে দিবি, পারবি না? সুলেমান মুখে শীতল ভাব এনে বলল, আচ্ছা। সুলেমান ছুরিটা লুঙ্গির ভাঁজে রেখে সুফিয়ানের বাড়ির দিকে হাঁটল। সুফিয়ান বেশ কিছুক্ষণ হয় ঘরের ভেতরে প্রবেশ করেছে, এখনও বাইরে বের হয়নি। রাঙা হেসধ্বনি তুলল, যেন বিপদের আশঙ্কা পেয়েছে। সুলেমান রাঙার শরীরে হাত দিলে রাঙা ছিটকে ওকে এক লাথি মেরে ফেলে দেয়। সুলেমান দূরে গিয়ে পড়ে মৃদু আওয়াজ তুলল। রাঙা পুনরায় হেসধ্বনি তুলল। সুলেমান সুফিয়ানকে খুন করতে এসেছে, রাঙা যেন আগে টের পেয়ে গেছে। ও ওর ভাষাতে সুফিয়ানকে সতর্ক করছে, কিন্তু তাও পরিপূর্ণ স্পষ্ট নয়। সুফিয়ান ঘর থেকে বেরিয়ে আসে, সুলেমানকে মাটিতে পড়ে থাকতে দেখে বলল, তুই মাটিতে লুটিয়ে পড়ে আছিস কেন? আপনার রাঙা আমাকে লাথি মেরেছে,
নিশ্চয়ই ওর শরীরে তুই আদর নয়, বরং অন্য কিছুর ইঙ্গিতে হাত রেখেছিস। ওর রাগ উঠেছে, আরও লাথি মেরেছে। অন্য কিছুর ইঙ্গিতে হাত রাখা যায়? সোলেমান মাটি থেকে উঠে দাঁড়ালো। রাখা যায়। সুফিয়ান রাঙাকে আদর করে দিচ্ছে। ও বারবার হেসধ্বনি তুলছে। সলমান তাকে হত্যা করতে এসেছে। সুফিয়ানকে বোঝাতে চাইছে, কিন্তু পারছে না। সুফিয়ান ওকে আদর করলে এক পর্যায়ে রাঙা শান্ত হয়ে যায়। সুফিয়ানের পরনে সাদা রঙের পাঞ্জাবি, চুলগুলো আর বড় নেই। বাবরি চুলগুলো কেটে ছোট করে ফেলেছে। এতে যেন তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। সুলেমান সুফিয়ানকে দেখে বলল, আপনি সবসময় সাদা পাঞ্জাবি পরেন কেন? আমায় সাদা রঙের পাঞ্জাবিতে সুন্দর দেখায়। আমার মা বলেছে আমার দাদাও সাদা রঙ পছন্দ করতেন। আমারও সাদা রঙ বেশ পছন্দ। আপনার মা ঠিক বলেছে, আপনাকে সাদা রঙের সুন্দর দেখায়। চুলগুলো ছোট করলেন যে? কেন, সুন্দর লাগছে না? জমিদার জমিদার লাগছে। সুলেমান হাতে ব্যথা পেয়েছে, কোনোয় ছাল উঠেছে হালকা। ক্ষতস্থানটা দেখতে দেখতে বলল, কোথাও যাচ্ছেন? তালুকদার বাড়িতে যাব, আদিবের সাথে দেখা করতে। আদিবের সাথে না অন্য কারোর সাথে? সুলেমান মাথা নত করে বলল। সুফিয়ান সুলেমানের সম্মুখীন হয়ে বলল, অন্য কী কারণ হতে পারে? সুলেমান দৃষ্টি এলোমেলো করে বলল, আপনার হবু বউয়ের কথা বলছিলাম। একসাথে দুটো কাজে সেরে আসব। দুটো কাজ সেরে আসবেন মানে? সুলেমান চোখ তুলে প্রশ্ন করল। সেসব আমি তোকে বলবো না। যা, আজ তো ওদের সাথে খেতে কাজে লেগে পড়। যত দ্রুত কাজ শেষ হবে তোদের জন্যই ভালো। বলে সুফিয়ান যেতেই সুলেমান পথে বাধা হয়ে দাঁড়িয়ে বলল, এভাবে যাবেন? আপনার দাড়ি গোঁফ বড় হয়েছে, শৌর্য দরকার। সুফিয়ান দৃঢ়তার চোখে দাড়িতে হাত বুলায়। ঘরের ভেতরে ঢুকে একটা পাত্রে পানি নিয়ে নিজেকে দেখল। এরপর সুলেমানকে বলল, এখন পর্যন্ত দাড়ি গোঁফ ঠিক আছে, পরে আমি ঠিক করে নেব। না, ঠিক নাই, আগামীকাল আমি ঠিক করে দেব। তুই কি নাপিত? সুলেমান ভেবে বলল, এসব কাজে আলাদা উপাধি লাগে না, দাড়ি গোঁফ কাটা সহজ কাজ। আচ্ছা, আগামীকাল কেটে দিস। বলে সুফিয়ান তালুকদার বাড়ির দিকে রওনা হয়। দূর থেকে একচোখা ব্যক্তি সুফিয়ানকে তীক্ষ্ণ নজরে দেখল। বদরু, হাবলু, লাল মিয়া দেখল সুফিয়ান সুস্থ সবল হেঁটে যাচ্ছে। সুলেমানকে ইশারায় ডাকলো। লাল মিয়া ওকে জিজ্ঞেস করলো, এ কি, কাজ সম্পন্ন করলি না কেন? তাকে সুস্থ সবল দেখতে চাই না, তার গলাটা কেটে ফেলতে বলছি। আমিও এটাই চাইছিলাম, কিন্তু সে আগে থেকেই তৈরি হয়ে তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বলেছে আগামীকাল সহ্য করতে। আগামীকাল কাজ হয়ে যাবে। আগামীকাল কাজ না হলে কিন্তু তোর গলাটা আমি কেটে দেব, বলল লাল মিয়া। সকাল 8টা নাগাদ তালুকদার বাড়ির রং যেন পাল্টে গিয়েছে। সূর্যের আলো পড়েছে বাড়ির ছাদে। রেলিংয়ের ফাঁক থেকে রোদের কড়া ঝিলিক পড়ছে উঠানে। বেশ কয়েকজন দাসী কাজ করছে। খামার থেকে গরুর ঘণ্টা টুং টাং শব্দ আসছে। অশ্বশালা থেকে বেশ কয়েকজন অশ্বের হেঁসধ্বনি ভেসে আসছে। বাড়ির মূল ফটকে দুজন পাহারাদার নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে হতাশ ভঙ্গিতে কথা বলছে। বিষয়টি লক্ষ্য করেছে জেবুন্নেসা বারান্দা থেকে। তার দৃষ্টিশক্তি বরাবরই কঠিন। কেউ চুপিসারে কথা বললে তিনি ধরে ফেলে। এই বোধহয় গোপন কিছু হয়ে যাচ্ছে, এমন কিছু যা তার থেকে লুকানো হচ্ছে। সমাজে এরকম অনেক মানুষ আছে যারা আড়ি পেতে কথা শোনে, তথ্য সংগ্রহ করে, যা মোটেই কাম্য নয়। আর সে বাড়ির মূল ফটকের বাইরে দাঁড়ানো লোক দুটোকে দূর থেকে দেখছে। রশিদ ঘুম থেকে উঠেছে 8 ঘন্টার মতো হয়। হাত মুখ ধুয়ে ছড়ি হাতে বৈঠকখানায় আসে। সকাল হলে কুদ্দুস তার ঘরে 1 কাপ চা নিয়ে যায়। আজ যায়নি। রশিদ লম্বা কণ্ঠে কুদ্দুসকে কালু বলে ডাক দিতে মনে পড়ল গতকাল রাতে ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। নিশ্চয়ই চলে গেছে। সকাল থেকে একবারও দেখা মেলেনি। রশিদ ছড়ি ঠুকতে ঠুকতে কুদ্দুসের ঘরের দিকে হাঁটল। ওর ঘরের ভেতর প্রবেশ করতে একটু সময় নিল। যদি কুদ্দুস ঘরের ভেতর ঘাপটি মেরে বসে থাকে তাহলে সে হেরে যাবে, কুদ্দুস জিতে যাবে। তাকে রশিদ খুঁজেছে বলে। কিছুক্ষণ সময় নিয়ে কুদ্দুসের ঘরে ঢুকলো। বেশ পরিপাটি ও সাজানো ঘর। রশিদ এক স্থানে দাঁড়িয়ে চারিদিকে তাকালো। কুদ্দুস কোথাও নেই। সে হেঁটে হেঁটে ঘরের চারিপাশ দেখলো।
না, কোথাও নেই। রশিদের বড্ড খারাপ লেগেছে এখন। কুদ্দুস চলে গেছে তো কি হয়েছে? ওর মতো হাজারজনকে তার সেবা করার জন্য দাঁড় করিয়ে দেওয়া সম্ভব। সে চাইছে না মন খারাপ করতে, তবুও মনটা যেন উদাসীন হয়ে গেল। ওর শোয়ার খাটের উপর বসল, ভাবলেশীনভাবে বলল, কালু রে, তুই সত্যি আমায় ফেলে রেখে গেলি? আমি তো তোকে একটু বকাঝকা করলাম, তাই বলে ছেড়ে চলে যাবি? রশিদ থেমে যায়। রূপার ছড়িটা মাটিতে বারবার ঠুকছে। এদিক ওদিক তাকাতেই দেখলো কুদ্দুসের বালিশের নিচে সাদা পৃষ্ঠার মতো কিছু একটা। রশিদ বলিষ্টা হাতে পৃষ্ঠাটা বের করে ভাঁজ করলো, দেখলো চিঠি। নিশ্চয়ই কুদ্দুস লিখেছে। কুদ্দুস অল্প স্বল্প পড়ালেখা শিখেছে, লিখতেও শিখেছিল। রশিদ শুদ্ধ ভাষায় কথা বলাও শিখিয়েছিল। কুদ্দুস লেখালেখি শেখার পর এই প্রথম বোধহয় লিখেছে। রশিদ ছড়িটা পাশে রেখে পড়তে শুরু করল। প্রিয় সর্দার, আমি চলে যাচ্ছি, আর কখনো আপনার চোখের সামনে আসবো না। আমি চলে গেলেও আপনার কি আমার মতো হাজারটা কালু আপনি জোগাড় করে নিতে পারবেন, কিন্তু মনে রাখবেন আমার মতো আর কাউকে পাবেন না। এই দুনিয়াতে বিশ্বস্ত কাউকে পাওয়া কঠিন, কিন্তু সেই কঠিনের মধ্যেই আমি আপনাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। আপনার সেবা আমি টাকার জন্য না, মন থেকেই করতাম, কিন্তু প্রতিবার আপনি আমাকে তুর করে তাড়িয়ে দিতে চেয়েছেন। একটু হলেই আপনার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। আজ আমি আপনার কথা রেখেছি। সত্যি সত্যি আপনার বাড়ি ছেড়ে যাচ্ছি। ভালো থাকবেন, আপনার শরীরের যত্ন নেবেন। নতুন যে আমার জায়গাটা দখল করবে তাকে আপনার ভালো মন্দ সম্পর্কে বুঝিয়ে দিবেন। আর হ্যাঁ, আমি আপনাকে বাবার মতো ভালোবাসতাম। ইতি আপনার কালু। রশিদ চিঠিটা পড়ে কেঁদে উঠল। চোখের কোণে জল জমেছে, না যাইতেও জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সারাদিন কুদ্দুসের সাথে কত হাসি ঠাট্টা করত, তার রাগের মাঝে লুকিয়েছিল ভালোবাসা, যা কুদ্দুস উপলব্ধি করতে পারেনি। কুদ্দুসকে সে নিজের সন্তানের মতোই দেখত, স্নেহ করত, কিন্তু তা একমাত্র রাগ এবং বকাঝকার মধ্যে প্রকাশ করত। রশিদ হাত দিয়ে জল মুছল চোখের। চিঠিটা হাতের মুঠোয় রেখে কুদ্দুসের ঘর থেকে বেরিয়ে যায়। চোখের জল মুছে স্বাভাবিক ভঙ্গিতে বৈঠকখানায় বসে। না চাইতেও একটা গভীর নিঃশ্বাস ফেলল। তখন তার সামনে চা হাজির হয়। খানিকক্ষণের জন্য ভেবেছিল কুদ্দুস, কিন্তু না, অন্য কেউ। রশিদ চায়ের কাপের দিকে তাকিয়ে আছে। চা হাতে দাঁড়িয়ে আছে শফিক। বলল, বাবু চা নেন। আমার চা চাই না, আজকের পর আমার চোখের সামনে আর আসিস না। এটা কেমন কথা? কুদ্দুস বাড়ি ছাইড়া চলে গেছে, এখন আমারই আপনার দেখভাল করতে হইব? রশিদ বিরক্তি স্বরে বলল, বললাম না সরে যা আমার সামনে থেকে। দ্বিতীয়বার মুখে বলবো না, লাথি মেরে সরিয়ে দেব। শফিক চলে যায়। রশিদের মনটা উদাসীন লাগছে। কুদ্দুস নেই, সত্যি সত্যি তাকে ছেড়ে চলে যাবে সে ভাবতে পারেনি। তার উদাস মনের ভাগিদার হতে যেন জেবুন্নেসা উপস্থিত হয়। রশিদের সামনে বসলো, মুখে একগাদা পান। রশিদকে নির্বাক দেখে বলল, কি হয়েছে ভাই, মন খারাপ কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু না। বাকিরা কোথায়? রশিদ প্রসঙ্গ পাল্টে বুঝতে চাইল। বাকিদের কথা বাদ দে, আমার প্রশ্নের জবাব দে। ওই দিন মেলা থেকে 15টা বাচ্চা গায়েব হয়েছে, সেসব নিয়ে ভেবে দেখেছিস? আজ আমি জানতে পেরেছি গ্রামে হট্টগোল শুরু হয়েছে, তোর কাছে অভিযোগ নিয়ে আসলো বলে। একটা না, দুটো না, 15টা বাচ্চা গায়েব, চিন্তার বিষয়। আমি সময় করে দারোগার সাথে কথা বলবো, তুই এসব নিয়ে ভাবিস না। দে একটা পান খাই। জেমুন্নেসা পান এগিয়ে দিতে দিতে বলল, 15টা বাচ্চা গায়েব, এটা কোনো সাধারণ বিষয় না। যত দ্রুত সম্ভব কিছু কর, না জানি দোষ আমাদের ঘাড়ে আসে বাবু। এটা কেমন কথা? দোষ আমাদের ঘাড়ে আসবে মানে? আমরা কি করেছি? আমরাই তো এই গ্রামের জমিদার, কিছু একটা হলে দোষ আমাদেরই হবে। তুই অনেক বেশি কথা বলিস। এজন্যই বলে নারীরা বরাবরই এক কাঠি উপরে দিয়ে চলতে চায়। নারী আর পুরুষের বুদ্ধির মধ্যে অনেক পার্থক্য, বুঝলেই। রশিদের মুখে কথাটা শুনতে মোটেও ভালো লাগেনি জেবুন্নেসার। সে মুখ ভেঙিয়ে দিল। দ্বিতীয় একটা শব্দ উচ্চারণ করার আগে সুফিয়ান উপস্থিত হয়। সুফিয়ান রশিদকে সালাম দিল।
রশিদ মৃদু হাসলো, এরপর সালামের জবাব দিল, বলল, তোর আদব কায়দা আমার বেশ ভালোই লাগে সুফিয়ান। তা এই সময় এখানে? জি চাচা, আদিবের কাছে এসেছি। ওই দিন মেলার পর আর দেখা হয়নি ওর সাথে, তাই। ওপরে আছে, যা দেখা করে আয়। সুফিয়ান সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। যেমন নেশা অসন্তুষ্ট হয়, সে অসহ্য মুখে বলল, তোর কিছু কাজকর্ম আমার ভালো লাগে না। সুফিয়ান জোয়ান ছেলে, আমাদের ঘরে একটা যুবতী মেয়ে আছে। হুটহাট যাকে তাকে ঘরের ভেতরে জায়গা দেওয়াটা মোটেও উচিত না। কি থেকে কি হয়ে যায় কে জানে। ওকে যাকে তাকে বলিস কেন? সুফিয়ান বড্ড কর্মমুখর ছেলে। ওর জন্যই আমাদের গ্রামের কৃষিকাজটা এত উন্নত হয়েছে বলে রশিদ হো হো করে হেসে উঠল। সুফিয়ান অন্তর্মহল থেকে হাঁটছে আদিবের ঘরের দিকে। যে পথে এগোচ্ছে সে পথে ফারদিনার ঘর পড়বে। আদিবের ঘরের আগে ফারদিনার ঘর। ফারদিনা কি করছে এক নজরে দেখবে বলে সুফিয়ান নিশ্চিত করল। সুফিয়ান ফারদিনার ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। ফারদিনার ঘরের দরজাটা হাট করে খোলা। সুফিয়ান উকিঝুঁকি না মেরে সরাসরি দরজা সম্পূর্ণ খুলে ফেলল। ফারদিনা বিছানায় আতশোয়া অবস্থায়, পরনে কালো রঙের শাড়ি এমনভাবে পরেছে তাতে ফারদিনার আবেদনময়ী অঙ্গ দেখা যাচ্ছে। একজন পুরুষকে আকৃষ্ট করার জন্য এরূপ অভিব্যক্তি যথেষ্ট। তার মুখে উজ্জ্বল হাসি, একা একা কেউ হাসে না, তার হাসির পিছনে নিশ্চয়ই কারণ আছে। সুফিয়ান বাঁ দিকে হালকা তাকিয়ে দেখল আমজাদ ছবি অঙ্কন করছে, ফারদিনার ছবি। আমজাদ ফারদিনাকে একটু পরপর নির্দেশনা দিচ্ছে, আর সে সেভাবে শরীরকে ঠিকঠাক করছে। সুফিয়ান এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে যায়। তাকে ফারদিনা আর আমজাদকে কেউ দেখেনি। সুফিয়ানের প্রচণ্ড রাগ উঠেছে, চোখ বড় হয়ে গেছে তার। চোখের পাতা যেন থরথর করে কাঁপছে, চোখের মনি সংকুচিত হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে গেছে মুহূর্তেই। কোন দিক যাবে ঠিক বুঝতে পারছে না, দিক বেদিক হারিয়ে ফেলল যেন। নিজেকে কিছুক্ষণের জন্য শান্ত করে আদিবের ঘরের দিকে গেল। আদিব ঘরে নেই। একজন দাসী জানিয়েছে আদিব ছাদে। সুফিয়ান ছাদে গেল। আদিব শান্তভাবে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সুফিয়ানের পায়ের আওয়াজ পেয়ে তাকালো। সুফিয়ানকে দেখে হাসি মুখে বলল, তুই এসেছিস, ভালো হয়েছে। আমি আজকে তোর কাছে যেতে চেয়েছিলাম, নে সিগারেটটা। সুফিয়ান সিগারেট নিতে চাইল না, কিন্তু মাত্র যে দৃশ্যটা সে দেখেছে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মাথা ঠান্ডা করার জন্য হলেও সিগারেট দরকার। হাত বাড়িয়ে আদিবের থেকে সিগারেট নিল, বলল, সেদিন নূরজাহানের সাথে দেখা হয়েছে। আদিব দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে। ভেবেছিলাম খুব সুখে আছে, কিন্তু কি? ওর স্বামী একজন যোদ্ধা ছিল, শুনেছি মারা গেছে। সান্ত্বনা দিসনি? আমি ওর প্রাক্তন হয়ে কি সান্ত্বনা দিতে পারি? তোর পথ ফাঁকা, বিয়ে করে নে। কি বলছিস তুই এসব? আব্বা জানতে পারলে শেষ করে ফেলবে আমাকে। একজন বিধবা নারীকে বিয়ে করা তিনি কখনোই মানবেন না। ভালোবাসা ভালোবাসাই হয়। ভালোবাসার মানুষটিকে যদি তার দুঃখ সময়ে সহায়তা না করে, তবে সে কেমন ভালোবাসার মানুষ? ভালোবাসলে নির্দ্বিধায় ভালোবাসতে হয়, টানাপোড়েনে ভালোবাসা হয় না। সুফিয়ান থেমে আবার বলল, নূরজাহান বিধবা হয়েছে সেটা তোর আব্বার সমস্যা, তোর না। তুই সংসার করবি, তোর আব্বা না। মনে রাখিস, একটি সম্পর্কে পূর্ণতা পেতে কষ্ট করতে হয়। এত বছর পর পূর্ণতা? আদিব কিঞ্চিত অসন্তুষ্ট প্রকাশ করল। সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, ভালোবাসা সত্যি হলে বিচ্ছেদের হাজার যুগের পরেও পূর্ণতা আসে। পূর্ণতার কোনো মেয়াদকাল নেই। তুই বলছিস আমি ওকে বিয়ে করব, এটা ঠিক হবে? আর ও কি রাজি হবে? এই প্রশ্নটা আমাকে না, ওকে কর। ও যদি চায় তবেই তোদের পূর্ণতা মিলবে। সুফিয়ান রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। আদিব তার মুখের দিকে তাকিয়ে বলল, তুই কাউকে ভালোবাসিস না? আদিবের প্রশ্নটা সুফিয়ানকে হঠাৎ করে সজাগ করে তুলল। এই প্রশ্নের জবাবে সে কী বলবে? সত্যি বলবে, হ্যাঁ আমি ভালোবাসি একজনকে। আর সে ফারদিনা। বন্ধুর বোনকে ভালোবাসি শুনে ওর প্রতিক্রিয়া ঠিক কী হবে? নাকি মিথ্যা বলবে, না আমি কাউকে ভালোবাসি না? সুফিয়ান মিথ্যা বলতে চাইল না। ফারদিনাকে সে ভালোবাসে,
আর সে ফারদিনা ভালোবাসা নিয়ে ওর জন্য ক্ষুদ্রতম মিথ্যাও বলতে চাইছে না। আতিফ সুফিয়ানের জবাবের অপেক্ষা করে বলল, চুপ করে আছিস কেন? একজনকে ভালোবাসি, নিজের থেকেও বেশি। কে সে? সময় হলেই জানতে পারবি। তাকে নিজের করে পাওয়ার সম্ভাবনা আছে তো, না আবার আমার মতো অবস্থা হবে। যাকে ভালোবাসি তাকে নিজের করে পাবো না, এমনটা ভাবতেও কষ্ট হয়। সুফিয়ানের মুখটি যেন ধোঁয়াশা হয়ে গেল। আতিফ সুফিয়ানকে সান্ত্বনা দিয়ে কিছু বলতে চাইল, তখনই ছাদে ফারদিনা হাজির হয়। সুফিয়ান একবার ফারদিনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ফারদিনা আতিফকে বলল, ভাই, আব্বা তোমাকে এক্ষুনি ডাকছে। আতিফ সুফিয়ানকে লক্ষ্য করে বলল, সুফিয়ান, আমার বোন নাকি আজকাল রাত বিরেতে ঘরের বাইরে বের হয়, প্রেমে পড়লো নাকি? তুই জিজ্ঞেস কর দেখি। আমাদের কাছে তো কিছু বলে না। নে, তোরা কথা বল, আমি আসছি। আতিফ চলে যায়। সুফিয়ান মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল দূরে গাছের দিকে। ফারদিনা বেশ মোহময় কণ্ঠে বলল, ঝিলমিল তোমাকে দেখেছে। ও বলল তুমি ছাদের দিকে এসেছো। এসে দেখলাম আতিফ ভাই। আমি মিথ্যা বলে তাকে পাঠিয়েছি। অনেক করেছ, এখন তুমি একা একা হাওয়া খাও, আমার কাজ আছে, যেতে হবে। বলে সিগারেটটা ফেলে দেয় সুফিয়ান, যেন সবটুকু রাগ সিগারেটের উপর ছিল। ফারদিনা বিস্ময়ে বলল, এরকমভাবে আচরণ করছো কেন? আমি কোনো অপরাধ করেছি? আমি তোমার সাথে কথা বলতে চাই না, তোমার মুখও দেখতে চাই না। তাহলে আসলে কেন? চলে যাও। ফারদিনা কথাটা বলতেই সুফিয়ান ছাদ থেকে চলে যেতে চাইল। ফারদিনা কিছুটা অবাক হয়। সে বলল, আজ সুফিয়ান চলে যাচ্ছে। ফারদিনা দ্রুত সুফিয়ানের পথ আটকে দাঁড়ালো। বলল, কি হয়েছে বলবে তো? আমি কোনো ভুল করলেও বলো। সুফিয়ান ক্রোধের হাতে ফারদিনা দুকাত স্পর্শ করে বলল, তোর চরিত্রের ঠিক নেই। বিদেশি ছেলের প্রতি তোর বেশ টান। উলঙ্গ হয়ে আমজাদের সামনে শুয়েছিলিস, কে জানে সবার আড়ালে তুই কি করছিস। সুফিয়ানের চোখের দিকে ফারদিনা তাকাতে পারল না। জ্বলন্ত আগুনের মতো তার সুফিয়ানের চোখে ফুটে উঠল। নিকৃষ্ট ভাষার জন্য ফারদিনা কান্না শুরু করলো। হাতের নখ খুঁড়তে খুঁড়তে বলল, আমজাদ আমার ছবি অঙ্কন করছিল, আমি বলেছিলাম করতে। সে বেশ সুন্দর ছবি অঙ্কন করতে পারে, তুমি নিশ্চয়ই সেসব দেখে ফেলেছ। ফারদিনার কণ্ঠে কান্না, নাক লাল হয়ে গেছে। সুফিয়ান ফারদিনার কান্না সহ্য করতে পারছে না। তুইটুকারি ভাষা ব্যবহার করেছে। ফারদিনার কষ্ট হয়েছে, সে মানতে পারছে না। রাগটা মাত্রায়ুক্ত হয়ে গেছে, স্বীকার করল সে। ফারদিনা বলল, তুমি না চাইলে আর তোমার সামনে আসবো না। বলে যেতেই সুফিয়ান ফারদিনার হাত ধরে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ফারদিনা তাতে ভাঙার মতো কেঁদে উঠল। সুফিয়ান ফারদিনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মাফ করো মেয়ে, তোমাকে ওরকম অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না। তোমার কান্না আমার হৃদয়ে ছুরির মতো আঘাত করে। ফারদিনা কান্না থামিয়ে বলল, তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো, অনেক দূরে দুজন চলে যাই। দুর্ভাগ্যবশত ফারদিনা আর সুফিয়ানকে অন্তরঙ্গা মুহূর্তের দৃশ্যটা দেখে ফেলে বাড়ির নতুন কাজের লোক শফিক হা হয়ে তাকিয়ে রইল। শফিক ছাদের মূল দরজার কাছে দাঁড়িয়ে আছে। শফিক দেখল ছাদের দিকে রায়ান আর সায়েমা বেশ দ্রুত পায়ে হেঁটে আসছে। শফিক খুশি হলো। সুফিয়ান আর ফারদিনাকে এরকম অবস্থায় দেখলে তার ভাইয়েরা হাঙ্গামা তৈরি করবে, বড় ধরনের ঝড় হবে, আর শফিক সেটাই চায়। রায়ান ও সায়েম সিঁড়ির মাঝ বরাবর এসে হঠাৎ কি যেন মনে করে দুই ভাই থ মেরে দাঁড়িয়ে পড়ল। দুজনে কোনো বিষয়ে গভীর আলোচনা করছে। বিষয়টি লক্ষ্য করেছে শফিক অপেক্ষা করছে কখন তারা ছাদে পৌঁছাবে, কিন্তু শফিকের ইচ্ছা পূরণ হয়নি। রায়ান আর সায়েম ছাদের দিকে না এসে নিচের দিকে নেমে গেছে। শফিকের ভালো লাগলো না। ও মুখে গামছা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করছে। ফারদিনা সুফিয়ানকে জড়িয়ে ধরেছে ও সচক্ষে দেখেছে তাদের মধ্যে প্রেম চলছে, কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। রসিক তালুকদারকে বললে বিশ্বাস করবে না, ফারদিনার ভাইদের বললে মুখের কথা বিশ্বাস করবে না, উল্টে শফিক বিপদে পড়বে। ও ছাদে আর আসলো না। ছাদের মূল দরজার আড়াল থেকে নিচে নেমে যায়। সুফিয়ান ফারদিনাকে ছেড়ে দেয়। ফারদিনা বলল,
আমজাদ আর কয়দিন পর চলে যাবে, সে 2 দিন আছে। আমি আর তার সামনে যাব না, মনে থাকবে? থাকবে। দ্বিতীয়বার যদি দেখছি ওর সামনে রংঢং করছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝছো? ফারদিনা মাথা নাড়িয়ে বলল সে বুঝছে। সুফিয়ান বলল, মাথা নাড়লে হবে না, মুখে বলো। আমি আর কখনো আমজাদের যে সামনে যাব না, আর যদি যাই তুমি আমাকে মেরে ফেলবে। এবার হয়েছে? বাবা, এখন দেখছি আমাকেই প্রশ্ন করছো। ফারদিনা ছাদের মূল দরজার দিকে তাকিয়ে বলল, কেউ চলে আসবে, এসব নিয়ে আর কথা না বলি। আমার গোলাপ গাছ দেখেছো? না, চলো দেখাও। ছাদের একপাশে নানা ধরনের ফুল গাছ, কিছু ফুলের ঘ্রাণে নেশাতুর হয়ে আছে চারিপাশ। সুফিয়ান 2 হাত পেছনে বেঁধে দাঁড়িয়ে আছে। ফারদিনা ফুল গাছগুলোর কাছে এসে বসে হাত দিয়ে স্পর্শ করে সুফিয়ানকে দেখাচ্ছে। শেষ ছুঁয়ে দেখছে গোলাপ চারা। সুফিয়ান বলল, কবে গোলাপ গাছে গোলাপ ধরবে? যেদিন তুমি আমাকে নিজের করে নেবে, ভাবলেশীলভাবে বলল ফারদিনা। সুফিয়ান দৃঢ়তার সাথে বলল, আমি তো শীঘ্রই তোমাকে নিজের করে নেব। ধরে নাও সেদিনই গোলাপ ফুটবে, যত্ন নিও ভালো করে, বলে সুফিয়ান পাথরের বেঞ্চে বসল। ফারদিনা শান্তভাবে বলল, আমি যদি কখনো হারিয়ে যাই, তখন আমার গোলাপের খোঁজ নিও। যদি গোলাপ গাছটা জীবিত থাকে, তাহলে ভাববে আমিও জীবিত আছি। আর যদি গোলাপ গাছটা অযত্নে মারা যায়, তাহলে ভেবে নিও আমিও মরে গেছি, বলে ফারদিনা আনন্দে হেসে উঠল। এমনটা বলে সুফিয়ান রেগে যাবে সে ভালো করে জানে। ইচ্ছাকৃতভাবে তার রাগ ওঠানোর চেষ্টা করল। এতক্ষণ সুফিয়ান তার উপর রাগ দেখিয়েছে, চেঁচিয়েছে, এখন সে আলাদা করে এর শোধ নিতে চাইল। ফারদিনা হাসি থামিয়ে সুফিয়ানকে দেখছে। সুফিয়ান এক দৃষ্টিতে একটা ছোট ফুল গাছের দিকে নিস্তেজ হয়ে তাকিয়ে আছে, যেন তার সাথে ফারদিনা নয়, ফুল গাছটা কথা বলছে। ফারদিনা সুফিয়ানের চাহনি অনুসরণ করে তাকালো ফুল গাছটার দিকে। এরপর সুফিয়ানকে বলল, কি দেখছো? আমি তোমার সাথে কথা বলছি, আর তুমি ফুল গাছের দিকে তাকিয়ে আছো। আশ্চর্য হলো সে। সুফিয়ান ফারদিনার কথার কোনো প্রতিক্রিয়া করছে না। সে সমস্ত ধ্যানমগ্ন অবস্থায় তাকিয়ে রইল ফুল গাছের দিকে, ঠিক সেদিনের মতো, যেদিন ফারদিনা সুফিয়ানকে স্বর্ণের বাঁশি উপহার দিয়েছিল। কিন্তু সেদিন সুফিয়ান একদিনে তাকিয়েছিল দিঘির জলের দিকে আর বলেছিল, আমি ছোট মাছ দেখছিলাম। কিন্তু আজ সে কিছুই উপহার দেয়নি তাকে, বরং সুফিয়ান রেগে যাবে এমনটি আশা করেছিল। রাগ তো দূরের কথা, সুফিয়ান তার কথাই শোনেনি বলে ধরে নিল ফারদিনা। ফারদিনা সুফিয়ানের কাঁধে হাত রাখল। তার হাত রাখতেই সুফিয়ানের হুঁশ ফিরল আর বলল, কিছু বলছিলে? এত গভীরভাবে কী ভাবছিলে তুমি? আমি এতক্ষণ যা বলেছি সেসব কিছুই শোনোনি? সুফিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলল, শুনেছি। তোমার গোলাপ গাছ যেদিন ঝরে যাবে, সেদিন তুমিও ঝরে যাবে, তাই তো? কিন্তু আমি বেঁচে থাকতে তোমাকে কখনোই ঝরতে দেব না। ঝড় যদি তোমাকে ভেঙে দিতে চায়, তবে আমি সেই ঝড়ের দিক বদলে দেব। ফারদিনা মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল, নিস্তেজ ভঙ্গিতে বলল, তোমাকে কখনো কখনো আমার পর মনে হয়। প্রথম যেদিন রাখাল বাঁশিওয়ালাকে দেখেছিলাম, সেদিনের বাঁশিওয়ালা আর আজকের বাঁশিওয়ালার অনেক তফাৎ। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমি আমাতে কোনো তফাৎ দেখছি না, তুমি আমাকে কখনো কখনো অন্য চোখে দেখছো, বলে থেমে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে এদিক সেদিক তাকিয়ে বলল, চলো। কোথায়? ঝর্ণা দেখতে। সেটা কোথায়? আলিমনগরের মেয়ে হয়ে এটাই জানো না? আমাদের গ্রামের শেষ প্রান্তে ঝর্ণার ঘাট আছে। সচরাচর সেখানে কেউ যায় না, কিন্তু আমরা যাব। ফারদিনা ভেবে বলল, মনে পড়েছে, আদিব ভাইয়ের কাছে ঝর্ণাঘাটের নাম শুনেছি। পাহাড়ের ঢালুতে অবস্থিত। বলা হয় সেখান থেকে কেউ একবার পড়ে গেলে আর বেঁচে ফিরতে পারে না। তুমি সেখানে আমাকে নিয়ে যেতে চাইছো? সুফিয়ান মসৃণ হেসে বলল, তোমার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি যদি আমার ক্ষতির মূল কারণ হও, বলে ফারদিনা চাপা হাসল। সুফিয়ান হাঁপ ছেড়ে বলল, তোমার সাথে কথা বললে আমার মেজাজ বিগড়ে যাবে, আমি যাচ্ছি। ঝর্ণাঘাটে যাবে না? না, আমার সাথে যেও না, পাহাড়ের ঢালু থেকে ফেলে দেব তোমায়। রাগ করছো কেন? তুমি যাও, আমি ঝিলমিলের সাথে নিয়ে বের হচ্ছি। মিথ্যা বলে বের হতে হবে। আমার জন্য না হয় একটু মিথ্যা বললে।
আজ এই পর্যন্তই, পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।